প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট ভূমিকম্পর ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ, সেটা আমরা সবাই জানি। যদি ভূমিকম্প আঘাত হানে, আল্লাহ না করুক, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কতটুকু প্রস্তুতি, আমাদের জনগণের কতটুকু প্রস্তুতি, সরকারের কতটুকু প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভাগেরই বা কতটুকু প্রস্তুতি আছে, সেসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর এস এম মাকসুদ কামাল, চেয়ারম্যান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন মেজর এ.কে.এম. শাকিল নেওয়াজ, পরিচালক, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটা নিউজ স্টোরি দেখব। এই নিউজ স্টোরিটা আমরা করেছিলাম যে আমরা জানুয়ারি প্রথম সপ্তাহের দিকে যে ইম্ফলে যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পে আমাদের বাংলাদেশকেও তো বেশ বড় একটা ঝাঁকুনি দিয়েছিল। আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়েছিলাম। তখন আমরা যে স্টোরিটা করেছিলাম, সেই স্টোরিটা একটু দেখে নিয়ে আপনাদের আলোচনায় ঢুকি। আমরা স্টোরিটা দেখে একটু। যা আশঙ্কা করা হয়েছিল শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। আশঙ্কাটি ছিল বাংলাদেশ হয়ে ভারত মিয়ানমার সীমান্ত এলাকায় মাটির নিচে জোড়া লাগা প্লেট সেই পরিমাণ শক্তি সঞ্চার করে রেখেছে কিনা যা দিয়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিশ্লেষকরা বলছেন সোমবার ভোরে মিয়ানমারের সীমান্তবর্তী ভারতের মণিপুরের ইম্ফলে যে ভূমিকম্প হয়েছে তা সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। অনেকেরই ধারণা যে এই প্লেটের বাউন্ডারিটা নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কিন্তু আমরা আমাদের গবেষণায় দেখেছি যে প্লেট বাউন্ডারিটা খুবই সক্রিয় রয়েছে। আজকের ভূমিকম্প সেটা প্রমাণ করলো যে হ্যাঁ, আমরা যে গবেষণা আমাদের মডেল করেছি, সেই মডেল অনুযায়ী আজকে সেখানে সামান্য পরিমাণ এনার্জি সেখানে রিলিজ করেছে সেই প্লেট বাউন্ডারিতে। এখনও প্রচুর পরিমাণে এনার্জি সেখানে জমা হয়ে রয়েছে। যে কোনো সময় এর থেকে আরও বেশি মাত্রার 7 বা 8 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। গত বছর এপ্রিলে নেপালে রিক্টার স্কেলে 7-এর উপর ভূমিকম্পে বাংলাদেশ যতটা কেঁপেছিল তার চেয়ে অনেক বেশি কেঁপেছে 6.7 মাত্রার মণিপুরের এই ভূমিকম্পে। কেননা এটি বাংলাদেশের অনেক কাছে, যার আরও কাছে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চল, তাই সেখানে ভূমিকম্পের ঝাঁকুনি ছিল তুলনামূলক বেশি। আমাদের গবেষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 8 মাত্রার ভূমিকম্প সেটা ডাউকি ফল্টেই হোক আর সেটা চিটাগাং পাহাড়ি অঞ্চলেই হোক, এটা সমানভাবে ঢাকা শহরকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং ঢাকা নগরী হয়তো একসময় মৃত্যু নগর হিসেবে পরিণত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি স্টেশনের বিশ্লেষণে সোমবার ভোররাতের ভূমিকম্পের ঝাঁকুনির তীব্রতা মণিপুরের ইম্ফলে ছিল 7 MMI আর ঢাকার কোথাও কোথাও ছিল 5 MMI, যা 8-এর উপর হলে সকালবেলা এক ভিন্ন ঢাকাকে দেখা লাগতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন আর এক মুহূর্ত দেরি না করে এখনই দেখে নেওয়া দরকার নিজের বাড়িটি ভূমিকম্পের জন্য সহনশীল কিনা। বিল্ডিং কোডে আপনার ভূমিকম্পের জন্য কিভাবে ডিজাইন করতে হবে সবই পরিষ্কারভাবে আছে। তো সেটা ফলো করে যদি সেই বিল্ডিংটাকে আমরা স্ট্রেংথেন করতে পারি, যেগুলো ঝুঁকিপূর্ণ আছে, তাহলে সেগুলো একটা ব্যবস্থা করা সম্ভব। এবং আরেকটা আছে যে কিছু বিল্ডিং হয়তো আছে যেগুলো হয়তো স্ট্রেংথেনিং করার অবস্থায় নাই, সেটা বরং সেটা ভেঙে আবার নতুন করে করাটা বেটার। সেটাতে হয়তো আমাদের সেই দিকেই হয়তো চিন্তা করতে হবে। সো অনেক সময় স্ট্রেংথেনিং ক্যান বি ভেরি এক্সপেন্সিভ। বুয়েটের এই শিক্ষক যখন এই কথা বলছেন তখন সরকারি হিসেবে দেখা যায় ঢাকা শহরের 72,000 দালান রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থার পরিবর্তনে যেখানে সরকারও অনেকটা অসহায়। আর এটা তো বারবার বলি, শুনে তো না। এই বিল্ডিং কোড মাইনা বিল্ডিং ঢাকা শহরে বিল্ডিং করেন, প্রায় শত শত বিল্ডিং আপনার ঝুঁকিপূর্ণ বলে আমরা বলছি। এগুলি লাল, ওই যে নেপালে ভূমিকম্পের পরে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের চিহ্নিতগুলো লাল দিয়া এই বিল্ডিংগুলি ঝুঁকিপূর্ণ, ভেঙে দেওয়া হোক। এই 1 মাস পরে দেখা গেলো সে লাল কালি সাদা হয়ে গেছে, কোনো ইয়েটা হয় না। আর ভূমিকম্পের আতঙ্ক এবং ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিলেন সংশ্লিষ্টরা। প্রফেসর মাকসুদ কামাল, মন্ত্রী মহোদয়ের যে বক্তব্য শুনলাম, আমরা বিল্ডিং যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং আমাদের আছে সেটা আমরা দেখলাম যে অনেক 72,000 বিল্ডিং আমাদের আছে। তো যেগুলো ঝুঁকিপূর্ণ না, সেটা ভূমিকম্প হলেই সেটার অবস্থা কী হবে আমরা জানি না। এগুলো ঝুঁকিপূর্ণ আছে,
মন্ত্রীটা এক ধরনের আমার কাছে মনে হলো অসহায় প্রকাশ করলে, যে লাল কালি দিয়ে আসে পরে সাদা হয়ে যায়। এই যখন বাস্তবতা, তখন আমাদের ভূমিকম্প হলে আমাদের কতটা প্রস্তুতি আছে বলে মনে করেন? অ্যাকচুয়ালি কবে কখন লাল কালি দেওয়া হয়েছে এবং সে লাল কালি সাদা হয়ে গেছে এটি আমাদের জানা নেই। ৭২,০০০ বিল্ডিং ঝুঁকিপূর্ণ, এরকম একটি গবেষণা কাজ আমার এই প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই গবেষণা কাজটি হয়েছে। তখন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি যেটি সরকারের আছে, ওই সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি থেকে এই কাজটি করা হয়েছে। এখন যেভাবে বলা হচ্ছে ৭২,০০০ বিল্ডিং ঝুঁকিপূর্ণ, গবেষণা কাজটি কিন্তু এরকম যে ৭২,০০০ বিল্ডিং প্রতিটি ধরে ধরে এই যে করা হয়েছে এরকম নয়। ঢাকা শহরকে ৫৩২টার মতো আমরা ক্লাস্টারে বিভাজন করে, প্রতিটি ক্লাস্টারে কতটা বিল্ডিং আছে, কতটা মেশনারি বিল্ডিং আছে, মেশনারি বিল্ডিং মানে যেগুলো সুরকিরে তৈরি করা হয়েছে, এরকম ভালনারেবল বিপদাপন্ন বিল্ডিংগুলোর কিছু ধরন আছে, এগুলো ঠিক করে তারপর একটি গ্রাউন্ড শেকিং একটা সিমুলেশন করে সেখানে দেখা গেছে যে কতটা বিল্ডিং ভেঙে পড়তে পারে। এটা একটি সিমুলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিল্ডিংকে ধরে ধরে কিন্তু করা হয়নি। এখানে একটা মিসকনসেপশন আছে। এখন আমিও এই ইন্টারভিউটা দেখার পরে, এটি ইম্পল আর্টকুয়েকের পরে ইন্টারভিউটা আমিও দেখেছিলাম, তখনও কিন্তু আমার মনে এই প্রশ্নটি এসছে, সরকারের তরফ থেকে যখন এরকম কথা বলা হয় তাতে বোঝা যায় যে সরকার জানে ৭২,০০০-এর মধ্যে কোন কোন ৭২,০০০ বিল্ডিং ঝুঁকিপূর্ণ। বিষয়টি কিন্তু সেরকম নয়, বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। এটি দুর্যোগ ব্যবস্থাপনার খাতিরে এই গবেষণা কাজটি করা হয়েছে এবং লক্ষ্য ছিল এই গবেষণা কাজের উপর কেন্দ্র করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ ১৩টি সংস্থা, যাদেরকে বলা হয় যে মেজর রেসপন্ডিং এজেন্সি, তাদেরকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায়, তাদেরকে কিভাবে তাদের প্রস্তুতি কিভাবে বাড়ানো যায়, যাতে করে তারা ডিউরিং দ্য পিরিয়ড অফ ইমার্জেন্সি তারা কিভাবে রেসপন্ড করতে পারে। সেই জন্যেই কিন্তু এই গবেষণা কাজটি করা এবং পৃথিবীতে এইভাবে গবেষণা কাজটি করা হয়, এটি হলো স্বীকৃত পদ্ধতি। এখন এই যে বলা হচ্ছে যে সরকার অসহায়ত্ব, যেটি বলছে যে লাল আমরা কালি দিয়েছি সেটা সাদা হয়ে গেছে, তো প্রথমে আমি যেটি বলেছি এটা কবে কখন কিভাবে হয়েছে জানা নেই। যদি এই ব্যবস্থাটিও নেওয়া হতো যে লাল দেওয়া হয়েছে, রং দেওয়া হয়েছে, এই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ, সেটাও কিন্তু একটা কাজ হতো। সেটাও হয়েছে কিনা, আমি যেহেতু এই বিষয়ে কাজ করি, এটা কিন্তু আমার জানা নেই। আমি যেটা মনে করি গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো, যেগুলোকে মেজর রেসপন্ডিং অর্গানাইজেশন বলি, এবং সরাসরি যে মন্ত্রণালয়গুলো জড়িত, এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস, ওনারা যে মন্ত্রণালয়ে আছেন, আমাদের মিনিস্ট্রি অফ হোমস অ্যাফেয়ার্স, এইভাবে যে মন্ত্রণালয়গুলো প্রত্যক্ষভাবে দুর্যোগ ব্যবস্থাপনার সাথে, বিশেষ করে নগর দুর্যোগ ব্যবস্থাপনা বা ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত, সেই সংস্থাসমূহ তাদের যে রিলিভেন্ট এজেন্সি আছে, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স হলো এজেন্সি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারপরে আমাদের সিটি কর্পোরেশনগুলো, এগুলো হলো আমাদের মিনিস্ট্রি অফ, যেটি হলো আমাদের লোকাল গভর্নমেন্টের অন্তর্ভুক্ত। এরকম 13টি সংস্থা, এর মধ্যে আছে আর্ম ফোর্স ডিভিশনও আছে, হেলথ ডিরেক্টরেটও আছে। এই সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে যদি একটি পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু তখন, এবং সেই পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী যদি যেই ধরনের কর্মপদ্ধতি গ্রহণ করা উচিত, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কী ধরনের যন্ত্রপাতি কিনবে, হেলথ ডিরেক্টরেট তারা যে স্বাস্থ্যসেবা প্রদান করবে, এখন ওই ইমার্জেন্সি পিরিয়ডে কী ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। যেমন আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের মধ্যে যদি আমরা দেখেছি প্রায় 9 লক্ষ পরিবার গৃহহীন হবে, ৭২,০০০ যদি দালানকোটা ভেঙে পড়ে, এটি হলো মধুপুর পল্টে 7.5 মাত্রা একটা যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে ৭২,০০০ দালানকোটা ভেঙে পড়তে পারে। সেই ক্ষেত্রে প্রায় 9 লক্ষ মানুষ গৃহহীন হবে। এই 9 লক্ষ মানুষকে যদি শহরের মধ্যে আমরা যদি ওপেন স্পেসে জায়গা করে দিতে চাই থাকার জন্য, সেই জায়গাতে যদি আমরা অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করতে চাই, সেরকম জায়গাও আমাদের এখানে কিন্তু নেই। 13টি ওপেন স্পেস আছে যেখানে মাত্র আমরা 9 লক্ষ মানুষের মধ্যে, আমরা 9 লক্ষ মানুষ, তখন আমরা হিসাব করেছি প্রায় আমাদের 80,000
সরি 1,80,000 পরিবার, আমরা স্থানে দিতে পারছি মাত্র 55,000 পরিবার। তাহলে এই যদি ইয়ে হয়, মানে আপনার কাছে আবার আসবো, মানে এই যদি অবস্থা হয়, তাহলে এই যে যেটা বললেন আপনি গবেষণা করলেন, সরকার জানে এবং আমাদের স্থানও নাই, তাহলে সরকারের প্রস্তুতিটা কি? ওই জানার উপর ভিত্তি করেই তো বলছে 72,000। এবং এই জন্যেই কিন্তু আমাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান, যেটি দুর্যোগ বিশেষ করে ইমার্জেন্সি পিরিয়ডে যে কী ধরনের রেসপন্স করতে হবে এর উপর ভিত্তি করে একটা সমন্বিত কন্টিনজেন্সি প্ল্যানও করা হয়েছে। এখন দুর্ভাগ্য হলো, যেহেতু এই গবেষণা কাজটির সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম এবং প্রত্যেকটি সংস্থাকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের সভা হয়েছে, আমরা বলেছি আপনারা নিজেরা নিজেদের প্রস্তুতি বাড়ান এবং সাথে সাথে একটি কোঅর্ডিনেশন মেকানিজম ডেভেলপ করে সরকার যাতে স্ব সংস্থাগুলোর একটা এফেক্টস বডি তৈরি করে, যেন এটিকে আমরা তখন বলেছিলাম একটি এই ইমার্জেন্সি পিরিয়ডে কাজ করার জন্য আমরা বলেছিলাম যে সাভার যখন ঘটনাটা ঘটলো আমরা সেখানেও দেখছিলাম কিন্তু অব্যবস্থাপনা ছিল। এই ব্যবস্থাপনা যেন না থাকে সেই জন্য আমরা বলছি একটা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম বলা হয়, ICS। একটি ইনসিডেন্ট কমান্ড সিস্টেম আপনারা প্রণয়ন করেন এবং তার গাইডলাইন কি হবে, কিভাবে করা যায় সেগুলো কিন্তু সেটা বলা বলেছেন, হয়েছে। কিন্তু সেটা কতটুকু কিন্তু হয়েছে? সেটা কিছুই হয়নি, কিছুই হয় নাই। সেটা কিছুই হয় না। এখানে অর্থই খরচ হয়েছে, কিন্তু সংস্থাসমূহ থেকে যে রেসপন্স, এর মধ্যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তাদের কিছু কাজ করেছে, এজাইনো আর্ম ফোর্স ডিভিশন কিছু কাজ করেছে। এর সাথে অন্য অন্য যেমন সিটি কর্পোরেশন, দুটো সিটি কর্পোরেশন আছে, সেখানে আমাদের DDM ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, হেলথ ডিরেক্টরেট আছে, তারা কিছু কাজ করেছে, হেলথ ডিরেক্টরেট যতদূর আমি জানি। তারপরে আমাদের এখানে আছে আরো কিছু গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, অধিকাংশই হয় নাই। কিন্তু এগুলোকে বলবো আমরা, এই কাজগুলো বলবো আমরা বস্তুত অর্থে যদি আপনি এইভাবে বলি, আমি এটি সমুদ্রের বুকে গোশপদ বা একটা সাদা কাগজের মধ্যে একটি আঁচড় দেওয়া যেরকম সেরকম হয়েছে, এর বাইরে কিন্তু তেমন কিছু হয়নি। আপনার কাছে আবার আসবো। আপনি সিভিল সার্ভিস থেকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অপারেশনসের দায়িত্বে আছেন। আপনাদের তো মূল দায়িত্ব হচ্ছে রেস্কিউ, তো আপনাদের প্রস্তুতি কতটুকু? দেখেন, গভর্নমেন্ট সাইড থেকে আমরা কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স হলাম যে ফার্স্ট রেসপন্ডার। সেই হিসাবে আমাদের যে কাজটাকে আমরা করতে পেরেছি সেটা হলো যে আমরা কিন্তু যে ফার্স্ট রেসপন্ডার হিসাবে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউর কাজটাই আমাদের উপর বর্তাবে, বাট এটা প্রাইমারি লেভেলে কিন্তু। বাট যদি মেগা ডিজাস্টার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবার আর্ম ফোর্সেস এর সাথে কিন্তু আমাদের সাথে তার ব্যানারে কিন্তু আমরা কাজ করে থাকবো। বাট আমাদের লেভেলে আমরা বলতে পারি যে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। যেমন আমি বলি যে আমাদের ভিতরে কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য আমরা প্রত্যেকটা আমাদের লোকটা কিন্তু প্রত্যেকটা সদস্য কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডিক এবং ফায়ার ফাইটিংয়ে কিন্তু এক্সপার্ট, এবং প্রত্যেকটা লোক কিন্তু জানে যে কিভাবে যন্ত্রপাতি আপনাদের লোকবল কত? আমাদের অ্যাট দিস মোমেন্ট লোকবল আছে আপনার 8,000-এর মতো। ফায়ার স্টেশন টোটাল হলো 300। এটা কি ঢাকা বাইরে সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। ঢাকায় কেমন? ঢাকাতে আমার লোক সংখ্যা আছে অ্যারাউন্ড 600-এর মতো। বাট এদেরকে আমি কিন্তু বিভিন্নভাবে টিম গঠন করেছি। শুধু আমরা ঢাকা কনসিডার করলে হবে না, আপনি যদি সিজমিক ম্যাপ যদি আপনি কনসিডার করেন, আমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট হলো ঢাকা, চিরং এবং সিলেট। যদি ক্ষতির দিক দিয়ে বেশি করেন, তার যদি সিজমিক আসপেক্টে যদি করেন, তাহলে কিন্তু সিলেট কিন্তু খুব ভার্নারেবল, নাম্বার 1 জোনে পড়ে, পরবর্তীতে ঢাকা এবং চিরং। বাট যেহেতু বিল্ডিংয়ের পরিমাণ এখানে অনেক বেশি, আপনি জানেন যে আর্থকোয়েক হলে পরে কিন্তু আর্থকোয়েকের প্রিয় জিনিস হলো কিন্তু বিল্ডিং। তো ঢাকা এবং চিটাগংয়ে বিল্ডিংয়ের পরিমাণ বেশি, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। সেভাবেই কিন্তু আমরা প্রিপারেশন নিয়েছি। আপনার জন্য আমি বলতে পারি সারা বাংলাদেশে কিন্তু আমরা 8টির মতো আমরা কমিটেড মিডিয়াম টিম তৈরি করেছি এবং 12টির মতো আমাদের আনকমিটেড টিম রয়েছে। আনকমিটেড টিম মানে এটা বুঝলাম না। সেগুলো হলো মানে রিজার্ভ হিসাবে, আর কমিটেড টিম হলো মানে যেগুলো ফায়ার ফাইটিং করে এর ভিতরে আমরা কিন্তু তৈরি করেছি। এরা কিন্তু সবাই কিন্তু আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে কোয়ালিফাইড এবং মেডিক এবং হলো ট্রায়াজে কিন্তু কোয়ালিফাইড।
ইহা ব্যতিরেকে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু আমাদের কিন্তু হ্যান্ডহেল্ড ফার্স্ট ইকুইপমেন্ট যেগুলো আছে, লাইট ইকুইপমেন্টগুলো আছে, সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য একটা করে রেখেছি। সেদিক দিয়ে আমরা বলতে পারি ফায়ার সার্ভিস কিন্তু অনেকই। তাছাড়া আরেকটা জিনিস স্যার যেটা বলেছেন, মানে আপনি যেটা বলে ইকুইপমেন্টের যেটা কথা হলো- বলছিলেন, যেটা ইকুইপমেন্টে আপনার আপনারা কি এখন স্বয়ংসম্পূর্ণ? আমরা রানা প্লাজার উদাহরণ আমরা দেখেছি যে যথেষ্ট ইকুইপমেন্ট নাই, তখন কিন্তু অনেক আপনাকে হইচই হয়েছে। কনসিডার করতে হবে। আমি আবার আই কাম টু দি পয়েন্ট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউতে শুধু একটা স্টেক হোল্ডার, কিন্তু এর সাথে আসবে কমিউনিটি পিপল আসবে, একটা হিউজ, কিন্তু এর সাথে আসবে কিন্তু আবার আর্ম ফোর্সেস ডিভিশন আসবে। আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে, আমি বলবো না যে একদম কম আছে, কিন্তু এগুলোর জন্য কিন্তু প্রত্যেক রাস্তার রেস্কিউর জন্য কিন্তু আপনার কিন্তু সেকেন্ডারি এবং থার্ড লাইন হয়। আমার বর্তমানে কিন্তু ফার্স্ট লাইন আছে এটার এবং বর্তমান সরকার কিন্তু অনেক আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, যেমন 160 কোটি টাকার কিন্তু ইকুইপমেন্ট এটা ক্রয় প্রসেস আছে, ইমিডিয়েটলি আমরা পাবো। তারপর আমরা যেটা হলো যে 173 মিলিয়নের কিন্তু একটা প্রজেক্ট কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক আপনি কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে। এর ভিতরে কিন্তু আমরা এমার্জেন্সি অপারেশন সেন্টার, তারপরে কমিউনিকেশন আইসিটি, যেটা কমিউনিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। অনেক ইকুইপমেন্ট কিন্তু এর ভিতরে আসবে আসবে এবং কিছু এসেছে বলছেন আগে। হ্যাঁ। রানা প্লাজা উত্তর যে এখন আপনারা তার মনে আরেকটু শক্তিশালী মনে করছেন, কিন্তু আরেকটু আপনাকে জানতে চাই, কমিউনিটি পিপুলের কথা বলছিলেন, আপনাদের যে ম্যান পাওয়ার বা লোকবল যা আছে সেটা তো এই বড় ডিজাস্টারের জন্য যথেষ্ট না, নিঃসন্দেহে বলা যায়। কিন্তু কমিউনিটি পিপুলদেরকে যখন আপনাদের সহযোগিতায় যখন আসবে, আপনারা তাদেরকে কাজে লাগাবেন, তাদেরকে তো ট্রেনিং ব্যবস্থা থাকা দরকার। সেরকম কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এক্স্যাক্টলি, আমি বলতেছি এই এখন রাইট পয়েন্টটা আপনি এইমাত্র বলেছেন। যে কোনো মেগা ডিজাস্টার কমিউনিটি পিপলের এঙ্গেজমেন্ট ছাড়া কোনোভাবে এটা সাকসেসফুল আনা যাবে না। আপনি যতই বলেন ফায়ার সার্ভিস বা অন্য কিছু, কেউ এটা করতে পারবে না। সেই জন্য কমিউনিটি পিপলের ইনভলভমেন্ট অনেক বেশি। সেই ভিত্তিতেই কিন্তু স্যাররা যেটা করেছিলেন যে 2016-এর ভিতরে 62,000 ভলেন্টিয়ার তৈরি করার, আমরা কিন্তু অলরেডি 30,000 ভলেন্টিয়ার কিন্তু তৈরি করেছি, এবং দিস ভলেন্টিয়ার আর ভেরি ইনভ্যালুয়েবল অ্যাসেট। যেটা রানা প্লাজা বলেন, তারপরে বিভিন্ন রকম ডিজাস্টারে দেখেন আপনারা, কিন্তু তারা অনেক ভালো কিন্তু ছাপ রেখেছে। তো আমরা চাচ্ছি শুধু এরা না, আমরা প্রত্যেকটা লেভেল, শুধু স্কুল কলেজ এগুলাতে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমরা এগুলো চাচ্ছি। কারণ প্রত্যেকটা জায়গায় যদি আমরা কালচার ডেভেলপ করতে পারি, ডিজাস্টার কালচার ডেভেলপ করতে পারি, তাহলেই কিন্তু একটা রেজিলিয়েন্স বাংলাদেশ তৈরি করতে পারবো। এই বিশাল জনগোষ্ঠীর দেশে ডিজাস্টার নলেজ প্রত্যেকের থাকতে হবে। আর যেখানে হলো আর্থকোয়েক হলো আননোন একটা ডিজাস্টার, আমরা জীবনেও কিন্তু আমরা কিন্তু কেউ এক্সপিরিয়েন্স নেয় এই ধরনের ডিজাস্টারের জন্য। সেই জন্য আমার মনে হয় যে আমাদেরকে রোবাস্ট একটা প্ল্যান নিতে হবে, যেখানে সবাই জানবে যে তার কি প্ল্যান, কি ইভাকুয়েশন প্ল্যান, সে কোথায় যাবে। ফায়ার সার্ভিস তো আমি রেস্কিউ অপারেশনের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আপনি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হোয়াট ইজ ইউর প্রিপারেশন, সেটা তো প্রত্যেকটা স্টেক হোল্ডারে কিন্তু এই প্রিপারেশন নিতে হবে। যখনই আমরা এগুলো করতে পারবো সমন্বয়ভাবে, তখনই কিন্তু আপনি ডিজাস্টার কম্পিটিংয়ে আমরা কিন্তু সাকসেসফুল হবে। লাইক আই সাইড দি নেপাল অপারেশন, সেখানে আমি গিয়েছিলাম। নেপাল কিন্তু রেস্কিউ অপারেশনটা তড়িৎ করতে পারেনি কেন? দেখেন, নেপাল তার অর্গানাইজড ওয়েতে অপারেশন শুরু করেছে 2 দিন পর, যেখানে 2 দিনের সার্ভাইভাল প্রবাবিলিটি নেমে চলে আসছে 36 পয়েন্টে, মানে 100 থেকে 36 পয়েন্টে, মানে 3 ভাগের 2 ভাগ মারা যাওয়ার পরে তারা অপারেশন শুরু করেছে। আমরা চাচ্ছি, আমরা সবাই মানে ওইভাবে নিজেদের প্রস্তুতি করতে চাচ্ছি যে গোল্ডেন আওয়ার, মানে 30 মিনিটসের ভিতরে আমরা জানি যে কোনো ডিজাস্টারে এঙ্গেজ হতে পারি। সেই জন্য কিন্তু আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করছি। এই জন্য আমরা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, কমিউনিটি পিপলকে ইম্পর্টেন্স দিচ্ছি। আপনারা দেখবেন ফায়ার সার্ভিস কিন্তু কমিউনিটি পিপলকে নিয়ে কিন্তু সেক্টর অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম সিমুলেশন ড্রিল, তারপর টেবিল টপ এক্সারসাইজ, তারপরে জয়েন্ট এক্সারসাইজ আমরা কিন্তু এগুলো করে যাচ্ছি। বাট এটা শুধু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে হলে পরে হবে না, সব মহল থেকেই করতে হবে। প্রফেসর মাকসুদ কামাল, আপনি যেটা বলছিলেন যে আপনার গবেষণা করেছেন এবং কি কি করতে হবে সেটাও বলেছেন, এবং আপনি যেটা বলেছেন আসলে প্রস্তুতি সেরকম নাই, কিছু কিছু হয়তো বিচ্ছিন্নভাবে হয়েছে দু একটা এজেন্সি, যেমন আপনি বলছেন 13টা রেসপন্ডিং এজেন্সিজ আছে। আসলে এটা নাই কেন, আপনার কি মনে হয়? একদম যে নাই সেটা নয়, তবে আমি যেটা প্রথমে বলেছিলাম,
শুরু হলো মাত্র, যেমন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এই যে মেজর শাকিল ইতিমধ্যে বলেছেন যে 30,000 ভলেন্টিয়ারকে ট্রেন্ড আপ করা হয়েছে। ওইটাও কিন্তু আমাদের এই গবেষণার অংশ, এবং আমরা গবেষণার পরেই আমরা বলেছি যে কমিউনিটি পিপলকে প্রস্তুত করতে হবে সার্চ, রেস্কিউ অ্যান্ড ফার্স্ট এইড অপারেশনের জন্য, এবং সেই হিসাবে কিন্তু করা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে 200 জন করে, ডিসিশন করছে। প্রত্যেকটি ওয়ার্ডে 200 জন করে ভলেন্টিয়ার্সদেরকে প্রস্তুত করা হচ্ছে সার্চ, রেস্কিউ অ্যান্ড ফার্স্ট এইড অপারেশনের জন্য। একটা সমীক্ষা আমি আপনাকে দেই, পৃথিবীব্যাপী একটা গবেষণা করে দেখা গেছে যে এই ধরনের মেগা ডিজাস্টারে 60% লোক নিজেরা কিন্তু বের হয়ে আসে কলাপস স্ট্রাকচার থেকে। 25% লোক কমিউনিটি পিপল উদ্ধার করে, আচ্ছা, আর বাকি 15% লোককে উদ্ধার করতে হয় ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ অন্যান্য প্রফেশনাল যারা আছে তাদেরকে। এই যে 25% মানুষ, ওই কমিউনিটি পিপল যদি ট্রেন্ড আপ হয়, তাহলে এই 25% মানুষকে কমিউনিটি পিপলে কিন্তু উদ্ধার করতে পারে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কিংবা অন্য যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ছাড়াই। সেই জন্যেই কিন্তু এই দেশে আমাদের গবেষণার ফল হিসাবে আমরা বলেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে এই কমিউনিটি পিপলকে ট্রেন্ড আপ করা, এবং ট্রেন্ড আপ করে তাদেরকে হালকা যন্ত্রাংশ তাদেরকে প্রদান করা, যাতে করে তারা ইনস্ট্যান্টলি আফটার দ্য ডিজাস্টার তারা নিজেরা রেসপন্স করতে পারে। এখন প্রশিক্ষণ দেওয়া হয়েছে 30,000কে, যে দুর্বল দিকটাই 30,000 থেকে গেছে। এদেরকে যে কারো একজনের মা বাপ হিসাবে এদেরকে বানানো, এই 30,000 কাদের সন্তান নোবডি নোজ। আমি জানি না ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সরকার থেকে কোনো টাকা পেয়েছে কিনা এদেরকে রিপ্রেশার ট্রেনিং দেওয়ার জন্য, এদেরকে হালকা যন্ত্রাংশ দেওয়ার জন্য, এদেরকে নার্সিং করার জন্য, বা ফলো আপ করা, এদেরকে ফলো আপ করা, এদেরকে দিয়ে শাকিল যেটা বললেন যে সিমুলেশন এক্সারসাইজ করার জন্য আপনার সার্টেন টাইম, যদি এসব কিছু না হয় এরাও হারিয়ে যাবে, এবং এদেরকে ট্রেন্ড আপ করতে গিয়ে অ্যারাউন্ড $3 মিলিয়ন মতো খরচ হয়েছে। সেই টাকাটাও কিন্তু এটি জলে যাবে। সেই জন্যে আমরা জানি আমাদের দেশে একটা গুড এক্সাম্পল আছে, সিপিবি সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলেন্টিয়ার আছে এখন আমাদের দেশে ইন অ্যান্ড অ্যারাউন্ড 50,000। সেই আলোকে তাদের একটি কিন্তু অর্গানোগ্রাম আছে। এই যে 30,000, এদের কিন্তু অর্গানোগ্রাম নাই। এদেরকে ন্যাশনাল ভলেন্টিয়ারের অন্তর্ভুক্ত করা হবে। কবে, কখন, কিভাবে ন্যাশনাল ভলেন্টিয়ার হবে? আমাদের গভর্নমেন্টের কমিটমেন্ট হলো 1 লক্ষ ন্যাশনাল ভলেন্টিয়ার করা। এখন এদেরকে ন্যাশনাল ভলেন্টিয়ারে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে সেই কাজটাই তাড়াতাড়ি করা দরকার। একটা অর্গানোগ্রামের মধ্যে নিয়ে এসে এটা আসলে দায়িত্ব কার? আপনারা তো প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু আসলে এটা কারা, যেটা বলছেন যে আপনি ন্যাশনাল ভলান্টিয়ার হবে, আসলে এটা কোঅর্ডিনেশনটা আসলে কোঅর্ডিনেশন করবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং তার মন্ত্রণালয়। ও সিপিবিও তাদের আওতাধীন, এবং এদেরকে ওই আওতাধীন আনতে হবে, অথবা সমন্বিতভাবে দুর্যোগ ব্যবস্থাপনা এবং তার মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ হোমস, প্রকারান্তরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এদেরকে নিয়ে একটা সমন্বিত মেকানিজমের মধ্যে দিয়ে কাজ করতে হবে। এই কথাটি আমরা কিন্তু বারবার বলে এসছি যারা আমরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করি। এই 30,000 ভলান্টিয়ার সরকারের বিশাল শক্তি। এদেরকে যে শুধু দুর্যোগের সময় ব্যবহার করবেন তা নয়, এদেরকে আমরা এদের জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। যখন কোনো দুর্যোগ থাকবে না সেই সময় এরা কি কাজ করবে। আমাদের দেশের পাড়া মহল্লা আপনি জানেন যে একদম যে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে, আমাদের যে ড্রেনগুলো আছে এগুলো মানুষ ময়লা আবর্জনা ফেলে বন্ধ করে রাখে, যে কোনো বর্ষাকালে সামান্য বৃষ্টিপাতে আমাদের জলাবদ্ধতা হয়। এই ধরনের অসংখ্য কাজ কিন্তু আমাদের এখানে আছে। এদেরকে সবসময় কাজের মধ্যে রাখতে হবে। সেই কাজটি কিন্তু এখনো করার জন্য কেউ হাত দেয়নি। আর সে কারণেই আমরা, যেহেতু আমি ইট ওয়াজ ওয়ান অফ মাই ব্রেন চাইল্ড, এই কাজটি যখন করতে যাই, সে কারণে আমি নিজে মাঝে মাঝে যখন মনিটরিং করি আমার নিজের কাছে খারাপ লাগে, এরা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো মেজর শাকিল হি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ, নেপালও কাজ করে আসছে। আমি একটু অনুরোধ করব যে একটা অর্গানোগ্রামের মতো আমরা করেও দিয়ে আসছিলাম, সেই অর্গানোগ্রামটি আমার কাছে আছে, সেই কাগজপত্রগুলো যদি হারিয়েও যায় আমি দিতে পারবো। এগুলি নিয়ে এই ভলেন্টিয়ারদেরকে একটি স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং আরও ভলেন্টিয়ার, আমাদের 62,000 ভলেন্টিয়ারকে ট্রেন্ড আপ করার হলো প্রস্তুতি। এবং সে 62,000 ভলেন্টিয়ার কীভাবে হবে তারও আমরা গণনা 62,000 একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ঠিক করেছি 62,000। এই 62,000কে সরকারের অর্থায়নে, এই 62,000কে আমরা ডোনার এজেন্সির দিকে তাকিয়ে থাকলে হবে না।
30,000 প্রশিক্ষণ পেয়েছে ডোনার এজেন্সির অর্থায়নে, আর বাকি 32,000কে সরকারের অর্থায়নে ট্রেন্ড আপ করে এদের জন্য যদি একটা পলিসি তৈরি করা যায় এবং এদেরকে জাতীয় উন্নয়নের সাথে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে পরে 62,000 ভলান্টিয়ার শুধু দুর্যোগের সময়ে নয়, টোটাল জাতীয় উন্নয়নের প্রক্রিয়ার মধ্যেই আমরা এদেরকে নিয়ে আসতে পারি। এই খুবই কাজটি সুন্দর, হাত দিতে মানে হবে। সুন্দর আইডিয়া, এবং এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা একটা ব্লেসিংস হতে পারে। কারণ Blessing বাংলাদেশে হতে পারে। এটা একটা, তারা তো আছেই, আর এটা model এবং হতে পারে আমরা বাংলাদেশের মডেল জন্য, হতে পারে। model এবং হতে আমরা পারে। বাংলাদেশে যেটা দেখি, বাংলাদেশের সাধারণ মানুষ দুর্যোগে কিন্তু খুব রেজিল্যান্ট, এবং সবাই পরস্পরের বিপদে এগিয়ে আসে। আমরা বন্যা মোকাবেলা করেছি এইভাবে সবাই, কিন্তু আমরা রানা প্লাজা দেখেছি যে দূর থেকে কতজন কারণ বাজার থেকে শাবল হাতে শ্রমিক চলে গিয়েছে সেখানে। মানে মানুষের মধ্যে কিন্তু এই রেজিলেন্স আছে, শুধু কাজে লাগানো। আপনি যে আপনারা বলেছেন প্রশিক্ষণ দিয়েছেন, মানে আপনাদেরকে যেটা বললেন, এই ধরনের কোনো আর কি ফলো আপ করার কোনো পরিকল্পনা আছে? দেখেন স্যার যেটা বলেছেন কারেক্টলি বলেছেন, বাট আমি আরেকটা বলবো। স্যার জানেন হয়তো সিঙ্গাপুরে কিন্তু আপনার সিভিল ডিফেন্স একাডেমি আছে, যারা ওখান থেকে যারা ট্রেন আপ হয় তাদের কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়। ভলেন্টিয়ার সাস্টেনেবিলিটি গ্রো করার জন্য আপনার রিমানারেশন কিছু কিন্তু দিতে হবে। সেই জন্য আমি যারা আছেন উপর মহলে, তারা যদি এরকম স্টেপ নেয় তাহলে কিন্তু ধরে রাখা যাবে। আর ইনসেনটিভ তাদেরকে কিন্তু কিছু দিতে হবে, কারণ সে কিন্তু আসতেছে উইদাউট, সে কিন্তু এই যে আমার সাথে যে ট্রেনিং করতেছে তার জন্য কিন্তু সে তেমন কিছু পাচ্ছে না। কিন্তু তাকে মানে আসলে যদি কিন্তু এখানে কিন্তু হ্যাঁ, কিছু এখানে আমি gap একটু যোগ যে করি, ইয়ে যখন হয়ে গেছে। ভলান্টিয়ার শব্দটি আমরা ব্যবহার করি, স্বেচ্ছাসেবক, এখানে কিন্তু আমরা যদি তাদেরকে ওই মাসিক ওয়াজ রেমুনারেশন দিতে চাই বা অন্য কোনোভাবে যদি পুরস্কৃত করতে চাই, তাহলে স্বেচ্ছাসেবা দেওয়ার যে মনোবৃত্তি এবং যে স্পিরিট, এটা কিন্তু অন্য কিছু নেই। এটা হলো একটা স্পিরিটের ব্যাপার, যেটা মানুষ আত্মস্থ করবে, মানুষ যেটাকে নিজে মনে করবে যে আমাকে সেবা দিতে হবে এবং সেবা দেওয়ার জন্যেই আমি পৃথিবীতে এসেছি। এরকম মানুষকে যাদের আছে তারাই কিন্তু স্বেচ্ছাসেবক হতে পারে, এবং আমাদের কোস্টাল এরিয়াতে সেটা আছে। তবে রেমুনারেশন যেটি, সেটি হলো যেমন আমাদের পূজা পার্বণ কিংবা আমাদের যে ঈদ উৎসবগুলো আছে, এই ঈদ উৎসবগুলোতে সরকারের তরফ থেকে যদি তাদেরকে মনে করা হয়, তাদেরকে যদি কিছু পুরস্কার দেওয়া হয় ওই সময়ে, সেটি হতে পারে তাদের তাদের জন্য একটা incentive হতে পারে। ইনসেন্টিভ। ইন এ সেন্স, রাষ্ট্র তাদেরকে স্মরণ করলো, স্বীকৃতি দিল, যেন স্বীকৃতি রাষ্ট্র দিল। ভুলে যায়নি, এবং তাহলে আমাদেরকেও তাদের উৎসাহিত করে। তাদেরকে উৎসাহিত করে, এটা একটা হতে পারে। আরেকটি যেটা মেজর শাখাল যেটা বলছে, এই প্রশিক্ষণগুলো যারা পাবে, এবং আপনার এটা এনটিভি ভবন, এই ভবনটিতে এরকম প্রশিক্ষণপ্রাপ্ত 2-4 জনের কিন্তু চাকরি দেওয়া প্রয়োজন আমরা মনে করি, যারা এই ভবনটিতে আপনাদের নিজস্ব পরিকল্পনা, রেস্কিউ অপারেশন যে প্ল্যান এবং ইভ্যাকুয়েশন প্ল্যান, কিভাবে এই ধরনের ঘটনা ঘটলে নিজেরা উদ্ধারের প্রক্রিয়াটা শুরু করবে, এই ধরনের প্রশিক্ষিত কর্মী যদি ভবনগুলোতে থাকে এবং এই ধরনের প্রশিক্ষিত কর্মীদেরকে যদি চাকরি দেওয়া হয় এবং তাদের মাঝে যদি সিমুলেশন ড্রিলগুলো করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকে, আপনি আপনার জন্য, আমি আমার জন্য, কিন্তু একটা আমাকে রক্ষা করার জন্য একটি প্রক্রিয়া আমরা শুরু করলাম। তো এই জন্য এই 30,000 ভলান্টিয়ার এখন প্রশিক্ষণ পেয়েছে। এরা যে যেখানে আছে, এটি সরকারের পক্ষ থেকে হোক অথবা বিভিন্নভাবে এনজিওগুলোর পক্ষ থেকে হোক অথবা ইন্ডিভিজুয়াল এজেন্সিগুলো হোক, যেমন আপনার এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এদেরকে খুঁজে যদি এদেরকে কাজে লাগানো যায়, তাহলে এরা হবে রাষ্ট্রীয় সম্পদ। এই কাজটি কোনো একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, আরেকটা না, জিনিস এ ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। জি, বলুন। স্যার যেটা বলেছেন এটা কারেক্ট, তবুও আমি একটু অ্যাডাপ্ট করতে যাচ্ছি। আপনি যদি দেখেন ফিলিপিনের ইয়েতে, এদেরকে কিন্তু এই যে ভলেন্টিয়ারদের প্রত্যেক বছর কিন্তু স্যার বড় ধরনের একটা কিন্তু তাদের কারেজিয়াস অ্যাক্টিভিটিসের জন্য তাদেরকে বড় ধরনের কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। সেটা আমরা হ্যাঁ, রানা এটা প্লাজার বাংলাদেশে ক্ষেত্রে এটা এটা হয়েছে এবং হওয়া করা উচিত। যেতে পারে। আরেকটা হলো ভলেন্টিয়ারদের, যেহেতু এদের আমরা কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে তাদের ক্যাপাসিটি তাদের ধরে রাখার জন্য যে কোনো সিমুলেশন ড্রিল বা যে কোনো ডেমনস্ট্রেশন হলে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে কিন্তু আমরা একটু তাদেরকে রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। কিন্তু এটা কিন্তু ব্যাপক হারে করতে হবে, কারণ 3 দিনে তাকে ট্রেনিং দেওয়া হয়। এই 3 দিনের ট্রেনিংকে আপনি 4 বছর 5 বছর ধরে রাখা কিন্তু ভেরি ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত আপনি রিফ্রেশমেন্ট কিন্তু হবে না, ট্রেনিং না আবার ফলো আপ না সেই করলে জন্য অবশ্যই সেটা এই কোনো কাজে লাগবে জিনিসটা না। অবশ্যই করতে হবে। আরেকটু স্যারকে আমি আরেকটু রিকোয়েস্ট করব যে ইনস্টিটিউশনাল লেভেলে কিন্তু এগুলো ইনক্লুড করতে হবে। আমাদের যেমন আছে
সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে এগুলো কিন্তু ইনক্লুড করতে হবে। আমাদের সার্ভিসেস আছে, তাদের ভিতরে প্রত্যেকটা ট্রেনিং কারিকুলামের ভিতরে এগুলো ঢুকে দিতে হবে। আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে কিন্তু ডিজাস্টারের 4-5টা কোয়েশ্চেন থাকা উচিত বা ডিজাস্টার সম্পর্কে আসবে। তাহলে যদি আমরা যদি সর্বমহলে যদি ডিজাস্টারের একটা কালচার গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা রেজিলিয়েন্স একটা বাংলাদেশ কিন্তু গড়ে তুলতে আমরা পারি। একদম আমি আরেকটা কথা বলি, নেপালের যেটা বড় জিনিসটা হয়েছিল, নেপালের মিনিস্ট্রি থেকে আমাকে বলেছে যে আমাদের দুর্ভোগ যে আমরা অনেক এই সেমিনার ওয়ার্কশপ করেছি, কিন্তু আমরা অন গ্রাউন্ডে যে কোনোদিন প্র্যাকটিস করি না, আমরা কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করি না, যার ফলে আমাদের কিন্তু বড় মানে ধরনের নেপাল থেকে আমাদের casualty শিক্ষা হয়েছে। নেওয়ার আছে। আমি এটাই আসলে বলতেছিলাম যে আমরা কাগজে কলমে অনেক কিছু করছি, অনেক করছি, কিন্তু যেটা হচ্ছে যে এই যে আপনি বলেন 13 রেসপন্ডিং এজেন্সিজ, আমরা কোনো কিছু হলেই ফায়ার সার্ভিসকে আমরা দেখি আগে দৌড়ে যেতে, এবং তারা তো ফার্স্ট রেসপন্ডার, তারা তো যাবেই। কিন্তু যারা অন্য অন্য এজেন্সিসগুলো আছে তাদের ভিতরে তো আসলে সমন্বয় কি আছে? ফায়ার হ্যাজার্ড যখন আমাদের দেশে একটা বিল্ডিংয়ে ফায়ার হ্যাজার্ড হয়, সেজন্য ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স প্রথমে আসে। মেগা ডিজাস্টারের ক্ষেত্রে সবাইকে আসতেই হবে যদি আমরা রেসপন্স করতে চাই প্রপারলি, এবং মানুষকে যদি আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিতে চাই, সেই সমন্বয়টা আমাদের এখানে নেই। সেজন্য এই যে 13টি সংস্থা মেজর রেসপন্ডিং বা ফার্স্ট রেসপন্ডিং এজেন্সি বলে থাকি আমরা, এই 13টি সংস্থার কার কী দায়িত্ব, আমরা যখন কাজ করেছি 2009 সালে এবং 2010 সালে, তখন এগুলি নিয়ে আমাদের সভা সেমিনার হয়েছে, কাগজপত্র আমরা প্রণয়ন করেছি, ডকুমেন্টস আমরা প্রণয়ন করেছি। কিন্তু এই ডকুমেন্টসগুলো কেউ পড়ে দেখেছে সভা সেমিনার ছাড়া, এটি কিন্তু আমার মনে হয় না। তাহলে কি করা উচিত? আপনার সাজেশন কি? আপনি দুর্যোগ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, কাজ করছেন, তাহলে এই সরকারের যে এজেন্সিগুলো তাদের তো সমন্বয় থাকতে হবে। তা নাহলে ধরুন আমরা যদি 3 এজেন্সি হই, আমরা যদি অন গ্রাউন্ডে মুখোমুখি না হয়ে এক্সারসাইজ না করি, তাহলে তো ফিল্ডে কোনো কিছুই হবে না। আমরা বাংলাদেশকে আমরা বলে দিই, বাংলাদেশ আমরা ডিজাস্টার ক্ষেত্রে সুপার মার্কেট বলি। একটা বড় সুপার মার্কেটে গেলে আপনি যেমন সব পাবেন, বাংলাদেশের সেরকম একটি দেশ যেখানে সব ধরনের দুর্যোগ আছে। এবং ভূমিকম্প দুর্যোগের রেফারেন্স পিরিয়ড আমাদের দেশের ক্ষেত্রে আমরা হিসাব করেছি, কিছু কিছু ভূতাত্ত্বিক ফাটল রেখা, এরকম 13টি ফাটল রেখা আছে যার রেফারেন্স পিরিয়ড, রিঅকারেন্স পিরিয়ড হলো 100 ইয়ার্স। সেই হিসাবে আমাদের একটা ভূমিকম্প ডিউ হয়ে আছে আমাদের জন্যে। তো সেই জন্য এখনই নগর দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং সেই কাজটি প্রথম হাতে নিতে হবে। এটি আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, এই অ্যাক্টকে সব বলা আছে। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশে আমাদের ডকুমেন্টের দিক দিয়ে আমরা খুবই কিন্তু সবল, কিন্তু মাঠের কাজে হলো আমরা সবচেয়ে দুর্বল। তো এই অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে 2012 সালে। আমি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ করব, ওই অ্যাক্টটিকে নিয়ে যদি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কাজ করে, তাহলে এই সমন্বয়টি সহজেই হয়ে যাবে। ওই অ্যাক্টটিকে জীবিত রাখতে হবে এবং ওই অ্যাক্টটিকে সমন্বয়ের কাজের জন্য কাজে লাগাতে হবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব সরকার সেদিকে নজর দিবেন এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবে, সেই প্রত্যাশা রাখি। আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করবো, এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যেটা বলছিলেন যে আমার প্রস্তুতি কতটুকু সেটা আমরা যেমন রাখবো, সরকার সেই সমন্বয়ের কাজটা করবেন, আমাদেরকে ইনভলভ করবেন, সেই প্রত্যাশা রাখি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।